আচ্ছা, এই যে সরকারি চাকরির পরীক্ষা, এটা নিয়ে তো আমাদের দেশে বছরের পর বছর ধরে একটা অদ্ভুত ব্যাপার চলে আসছিল, তাই না? হ্যাঁ, মানে পরীক্ষার ফল বেরোনোর পরেও যেন শান্তি নেই। একদম। মেধা তালিকা বেরোলো, আর তারপরেই দেখা গেল একদল প্রার্থী আদালতে ছুটছেন। হুম। আর নিয়োগ প্রক্রিয়াটা পুরো আটকে যাচ্ছে। আর হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে থাকছে। এই সবকিছুর কেন্দ্রেই ছিল একটাই প্রশ্ন, সংরক্ষণ বা রিজার্ভেশন। একদম। আর এই বিভ্রান্তির মূল কারণ ছিল, মানে দেখুন, দেশের বিভিন্ন হাইকোর্ট একই বিষয়ে এক এক রকম রায় দিচ্ছিল। ও আচ্ছা। ফলে ইউপিএসসি বা এসএসসির মধ্যে সংস্থাগুলো পড়তো মহা ফাপড়ে। মানে কোন নিয়মটা তারা মানবে। এই দীর্ঘদিনের জট ছাড়ানোর জন্যই তো সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট পরপর দুটি রায় দিয়েছে। যা পুরো খেলার নিয়মটাই বলতে গেলে বদলে দিয়েছে। ঠিক। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই রায় দুটোকেই ব্যবচ্ছেদ করতে বসেছি। মানে আদালত ঠিক কোন জটিল প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছিল, তাদের দেওয়া সমাধানটা ঠিক কি? আর এর ফলে সাধারণ বা সংরক্ষিত সব ধরনের চাকরি প্রার্থীদের জন্য আসলে কি বদলালো। মূলত দুটো প্রশ্ন তো খুব গুরুত্বপূর্ণ ছিল। এক, এসসি, এসটি বা ওবিসি প্রার্থী কি মেধার জোরে জেনারেল ক্যাটাগরি সিট পেতে পারে? হুম। আর দুই, যদি কেউ পরীক্ষার শুরুতে ধরুন বয়সের ছাড়ের মতো কোনো সুবিধা নেয়, সে কি পরে বেশি নম্বর পেয়ে জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার দাবি করতে পারে? চলুন এই বিষয়টার গভীরে ঢোকা যাক। এই সমস্যাটার মূলে যদি আমরা যাই, তাহলে দেখব এটা আসলে আমাদের সংবিধানের দুটো মূল ভাবনার মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা। আচ্ছা। একদিকে আছে সংবিধানের আর্টিকেল ১৪ আর ১৬ এক, যা বলছে আইনের চোখে সবাই সমান এবং সরকারি চাকরিতে সবার সমান সুযোগ থাকবে। মানে সোজা কথা, এটা একটা মেধাভিত্তিক ব্যবস্থার কথা বলছে। হ্যাঁ, যে সবচেয়ে বেশি যোগ্য চাকরিটা তার পাওয়া উচিত, খুব সহজ সরল হিসেব। ঠিক। কিন্তু অন্যদিকে আছে আর্টিকেল ১৫ ৪ আর ১৬ ৪। সংবিধান প্রণেতা তো জানতেন যে আমাদের সমাজে ঐতিহাসিক কারণে অনেক গোষ্ঠী পিছিয়ে আছে। তা তো বটেই। তাদের জন্য বিশেষ সুযোগ বা সংরক্ষণের ব্যবস্থা না করলে এই সমান সুযোগের ধারণাটাই তো অর্থহীন হয়ে পড়বে। তাই এই আর্টিকেলগুলো রাষ্ট্রকে সেই বিশেষ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। তার মানে একদিকে খাঁটি মেধার লড়াই, আর অন্যদিকে সামাজিক ন্যায় নিশ্চিত করার একটা তাগিদ। এই দুটো সাংবিধানিক নীতির মধ্যে টানাপোড়েনটাই তাহলে মূল সমস্যা। একেবারে এই টানাপোড়েনের কারণেই তো বিভ্রান্তিটা তৈরি হচ্ছিল। যেমন ধরুন, চূড়ান্ত মেধা তালিকা নিয়ে প্রায়ই বিতর্ক হতো। হ্যাঁ, এটা তো প্রায় শুনতাম। সাধারণ শ্রেণীর প্রার্থীদের অভিযোগ ছিল সংরক্ষিত শ্রেণীর কেউ কেউ দ্বৈত সুবিধা বা ডবল অ্যাডভান্টেজ নিচ্ছেন। মানে প্রথমে বয়সের ছাড় নিয়ে পরীক্ষায় বসছেন, তারপর বেশি নম্বর পেয়ে জেনারেল ক্যাটাগরির সিটটাও নিয়ে নিচ্ছেন। ঠিক, এই অভিযোগটা খুব জোরালো ছিল। এই সাংবিধানিক দোটানার মধ্যেই তো তাহলে প্রথম রায়টা এলো, তাই না? গত ডিসেম্বরের সেই রায়টা, সেটা ঠিক কীভাবে এই সূক্ষ্ম ভারসাম্যটা আনার চেষ্টা করেছিল? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুললেন। দেখুন, প্রথম রায়টা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। আদালত স্পষ্ট করে দেয় যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই সাধারণ শ্রেণীর আসনের জন্য প্রতিযোগিতা করতে পারবেন। তবে তবে তার সাথে একটা বড়সড় কিন্তু জুড়ে দেওয়া হয়েছিল। একদম। আর সেই কিন্তু বা শর্তটাই তো আসল বিষয়। সেটা ঠিক কি ছিল? শর্তটা খুব পরিষ্কার। যদি কোনো এসটি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস প্রার্থী পরীক্ষার প্রক্রিয়ায় কোনো রকম সংরক্ষণের সুবিধা না নেন, মানে বয়সের ছাড়, কম কাট অফ মার্কস বা পরীক্ষায় বসার জন্য অতিরিক্ত সুযোগ, এরকম কিছু না নিলে। হ্যাঁ, এর কোনোটি যদি না নেন এবং শুধুমাত্র নিজের যোগ্যতায় বা নম্বরের ভিত্তিতে জেনারেল ক্যাটেগরির কাট অফ পার করেন, তাহলে তাকে জেনারেল ক্যাটেগরির প্রার্থী হিসেবেই ধরা হবে। তার মানে এখানে মেধাটাই শেষ কথা। যদি কোনো সুবিধা না নেওয়া হয়, তাহলে সিস্টেম সেই প্রার্থীর জাতিগত পরিচয় বা কাস্ট আইডেন্টিটি দেখবে না, শুধু তার প্রাপ্ত নম্বরটা দেখবে। এক্স্যাক্টলি। আদালত এখানে একটা শক্তিশালী বার্তা দিয়েছে। তারা বলেছে জেনারেল ক্যাটেগরি মানে এটা কোনো নির্দিষ্ট বর্ণের জন্য সংরক্ষিত নয়, এটা একটা ওপেন ক্যাটেগরি। ওপেন ক্যাটেগরি? হ্যাঁ, এই ক্যাটেগরিতে যে কেউ নিজের মেধার জোরে ঢুকতে পারে। একজন সংরক্ষিত প্রার্থী যদি উচ্চ মেধার পরিচয় দেন, তাকে শুধু তার পরিচয়ের জন্য সেই সুযোগ থেকে বঞ্চিত করাটাও তো এক ধরনের বৈষম্য, তাই না? এটা তো জেনারেল ক্যাটেগরি শব্দটার ধারণাই বদলে দিচ্ছে। এতদিন অনেকের মনে হতো এটা বুঝি অসংরক্ষিত উচ্চবর্ণের কোটা। ঠিক, কিন্তু আদালত বলছে না, এটা হলো সবার জন্য খোলা একটা ময়দান। রাইট। এই রায়টা মেধার স্বীকৃতিকে রক্ষা করেছে, আর এটা নিশ্চিত করেছে যে সংরক্ষণ ব্যবস্থা যেন প্রতিভাকে আটকে না দেয়,
বরং তাকে তার যোগ্য সম্মান দেয়। যদি একজন প্রার্থী কোনো বিশেষ সুবিধা ছাড়াই অন্যদের সাথে পাল্লা দিয়ে জিততে পারে, তাহলে তো তার জয়কে মূল স্বীকৃতি দিতেই হবে। আচ্ছা, তার মানে প্রথম রায়টা একটা দরজা খুলে দিল, তবে শর্ত সাপেক্ষে। কিন্তু আমি শুনেছি সাম্প্রতিক দ্বিতীয় রায়টা এই শর্তগুলোকে আরও কঠিন এবং পরিষ্কার করে তুলেছে। সেখানে তো আসলে জটিলতা আর বিতর্কের শুরু, তাই না? হ্যাঁ, বলতে পারেন। দ্বিতীয় রায়টা প্রথম রায়ের অসম্পূর্ণতাকে পূর্ণ করেছে। এই রায়টি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে যদি কোনো প্রার্থী পরীক্ষার প্রক্রিয়ার যে কোনো একটি ধাপে যে কোনো একটি ধাপে। হ্যাঁ, এমনকি একবারের জন্য সংরক্ষণের কোনো সুবিধা গ্রহণ করেন, তাহলে তাকে পুরো নিয়োগ প্রক্রিয়ার জন্য সেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হিসেবেই গণ্য করা হবে। মাঝপথে জার্সি বদলের কোনো সুযোগ নেই। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝালে খুব ভালো হয়, কারণ আমার মনে হয় এটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অবশ্যই। ধরা যাক ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কথাই ধরি। সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৩২ বছর। কিন্তু একজন তফসিলি উপজাতি বা এসটি প্রার্থী ৩৫ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারেন। এখন ধরুন ৩৪ বছর বয়সী একজন এসটি প্রার্থী এই ৩ বছরের ছাড়ের সুবিধাটা নিয়ে পরীক্ষায় বসলেন। অর্থাৎ তিনি ৩২ বছর পেরিয়ে গেছেন, তাই এই সুবিধাটা না নিলে তিনি তো পরীক্ষাই দিতে পারতেন না। এক্স্যাক্টলি। এই পরিস্থিতিতে সেই প্রার্থীকে প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ গোটা প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপে এসটি প্রার্থী হিসেবেই বিবেচনা করা হবে। আচ্ছা। তিনি যদি পরে দুর্দান্ত ফল করে জেনারেল ক্যাটেগরির প্রথম স্থানাধিকারীর থেকেও বেশি নম্বর পান, তাহলেও তিনি বলতে পারবেন না যে আমাকে জেনারেল ক্যাটেগরির সিটটা দিন। তার মানে আপনি কোন গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকছেন সেটা দিয়ে আপনাকে পুরো ম্যাচটা খেলতে হবে। ভিআইপি গেট দিয়ে ঢুকে সাধারণ দর্শকদের আসনে বসার দাবি করা যাবে না। বাহ, খুব সুন্দর উপমা। আদালত এখানে প্রার্থীর ব্যক্তিগত দায়বদ্ধতার উপর জোর দিয়েছে। তারা বলছে এই সুবিধা আপনার অধিকার, কিন্তু অধিকার প্রয়োগের সাথে দায়িত্বও আসে। আচ্ছা। এই পছন্দটা করার মাধ্যমে একজন প্রার্থী আসলে নিজের প্রতিযোগিতার পথ নিজেই বেছে নিচ্ছেন। এটা অনেকটা দাবা খেলার মতো। আপনি কোন ঘুঁটি চালাবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু একবার চাল দিয়ে দিলে তার ফলাফল আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু এমন পরিস্থিতি কি সত্যিই তৈরি হয় যেখানে একজন প্রার্থী এই ধরনের দাবি করতে পারেন বা করার প্রয়োজন হয়? এটা তো খুব বিরল মনে হচ্ছে। এটা বিরল, কিন্তু অসম্ভব নয়, এবং অতীতে হয়েছেও। আমি একটা বাস্তবসম্মত, যদিও একটু অদ্ভুত উদাহরণ দিচ্ছি। বলুন। ধরুন ১০০ নম্বরের একটা পরীক্ষা হচ্ছে। জেনারেল ক্যাটেগরির কাট অফ মার্কস ঠিক হল ৭০। ঠিক আছে। আর ধরা যাক কোনো কারণে সে বছর এসসি ক্যাটেগরির কাট অফ মার্কস দাঁড়ালো ৭৭। ১ মিনিট, এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। মানে নিজের কোটায় পাশ করা জেনারেল কোটায় পাশ করার চেয়েও কঠিন হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটা হতে পারে। এটা নির্ভর করে সেই নির্দিষ্ট ক্যাটেগরিতে কতগুলো শূন্যপদ আছে এবং সেই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের গড় নম্বর কেমন তার উপর। এটা নিয়ে প্রার্থীদের মধ্যে যে কী পরিমাণ বিভ্রান্তি আর হতাশা তৈরি হতো তা বলে বোঝানো যাবে না। বুঝতেই পারছি। এখন ওই পরিস্থিতিতে ধরুন একজন এসসি প্রার্থী, যিনি বয়সের ছাড় নিয়ে পরীক্ষায় বসেছিলেন, তিনি পেলেন ৭৫। এবার বলুন তো কি হবে? আচ্ছা, পরিস্থিতিটা বেশ জটিল। তিনি জেনারেল কাট অফ মানে ৭০ পার করেছেন, কিন্তু নিজের ক্যাটাগরির কাট অফ ৭৭ পার করতে পারেননি। তার মানে তিনি নিজের ক্যাটাগরিতে ফেল। ঠিক ধরেছেন। এই নতুন রায় অনুযায়ী তিনি পুরোপুরি অযোগ্য বলে বিবেচিত হবেন। ও। তিনি তখন আদালতে গিয়ে এটা দাবি করতে পারবেন না যে যেহেতু আমি জেনারেল কাট অফ পার করেছি, তাই আমাকে জেনারেল ক্যাটাগরিতে চাকরি দেয়া হোক। আদালত এই দ্বৈত সুবিধা নেওয়ার মানসিকতাকে অসাংবিধানিক এবং অন্যায় বলে স্পষ্টভাবে বাতিল করে দিয়েছে, কারণ তিনি প্রতিযোগিতার শুরুটাই করেছেন একটা বিশেষ সুবিধার ওপর ভর করে। তাহলে সব মিলিয়ে এর মানে কি দাঁড়ালো? একজন সাধারণ শ্রেণীর প্রার্থী, যিনি হয়তো বছরের পর বছর ধরে এই সিস্টেম নিয়ে হতাশ ছিলেন, তার জন্য এর প্রভাবটা কি? তাদের জন্য এই রায় একটা বিরাট স্বস্তি। এটা তাদের জন্য এক ধরনের সুরক্ষা নিশ্চিত করেছে। সুরক্ষা? কিভাবে? তারা এখন নিশ্চিত থাকতে পারে যে তাদের জন্য বরাদ্দ আসনে এমন কেউ আসবে না যে প্রতিযোগিতায় ঢোকার জন্য কোনো বিশেষ সুবিধা নিয়েছে। আগে যে একটা চাপা ক্ষোভ বা অভিযোগ ছিল,
যে একজন সংরক্ষিত প্রার্থী প্রথমে ছাড় নিয়ে সিস্টেমে ঢুকে পরে জেনারেলের সিটটাও নিয়ে নিচ্ছেন। একদম সেই বিতর্কের জায়গাটাই এখন বন্ধ হয়ে গেল। এতে পুরো প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ হয়েছে। আর নিয়োগকারী সংস্থাগুলোর জন্য মানে ইউপিএসসি, এসএসসি বা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনগুলোর ওপর এর কি প্রভাব পড়বে? তাদের জন্য তো এটা একটা বিরাট প্রশাসনিক স্বস্তি হওয়ার কথা। বিরাট স্বস্তি বললেও কম বলা হয়। ভাবুন একবার, প্রতি বছর এই নিয়ে কত মামলা মোকদ্দমা হতো, যার ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই থমকে যেত। হ্যাঁ, হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে থাকত। ঠিক ঠিক এটা তাদের হাতে একটা পরিষ্কার রুলবুক তুলে দিয়েছে। এখন নিয়োগের শুরুতেই একজন প্রার্থীর স্ট্যাটাস লক করে দিতে হবে, তিনি সুবিধা নিচ্ছেন কি নিচ্ছেন না। ও আচ্ছা, শুরুতেই। হ্যাঁ, এর ফলে ফলাফলের পর মেধা তালিকা বদলানোর বা তাতে জটিলতা তৈরির সুযোগ প্রায় নেই বললেই চলে। মানে এখন আর ফলাফলের পর কিন্তু যদি এসবের সুযোগ রইল না। সুযোগটা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রশাসনিক জটিলতা আর আইনি লড়াই দুটোই কমার কথা। কিন্তু এতে কি সংরক্ষিত শ্রেণীর সেই সব প্রার্থীদের জন্য একটা নতুন চাপ তৈরি হচ্ছে না, যারা হয়তো সামান্য কোনো সুবিধার জন্য আবেদন করতে পারতেন কিন্তু এখন মেধাবী প্রমাণ করার জন্য বা জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার আশায় সেটা করছেন না? এটা কি তাদের জন্য একটা উভয় সংকট তৈরি করতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন। আদালত কিন্তু এই দিকটাও বিবেচনা করেছে। তারা বলেছে, সংরক্ষণ গ্রহণ করা কোনো কলঙ্ক বা লজ্জার বিষয় নয়। আচ্ছা। এটি একটি সাংবিধানিক অধিকার এবং একটি সচেতন পছন্দ, যার নির্দিষ্ট কিছু ফলাফল আছে। যদি কোনো প্রার্থীর মনে হয় যে তার সেই সুবিধার প্রয়োজন আছে, তবে তার সেটা নেওয়া উচিত। তার জন্য তার কোটা তো সুরক্ষিতই থাকছে। অর্থাৎ আদালত বলতে চাইছে যে দুটো পথই খোলা এবং দুটোই সম্মানজনক। একটা পুরোপুরি মেধার পথ, অন্যটা সংরক্ষণের সুরক্ষাসহ মেধার পথ। একদম। আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে এই রায় প্রকৃত মেধাকে সম্মান জানায়। যদি কোনো সংরক্ষিত শ্রেণীর প্রার্থী কোনো সুবিধা না নিয়ে জেনারেল ক্যাটেগরিতে জায়গা করে নেন, তবে সেটা তার অসাধারণ কৃতিত্বের পরিচায়ক। হুম। আর যারা সুবিধা নিচ্ছেন, তারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। এতে কোনো একটি পথকে অন্যটির থেকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আসলে এই রায়টা প্রার্থীদের একটা স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে আপনি কোন নিয়মে খেলতে চান সেটা আপনাকে শুরুতেই ঠিক করে নিতে হবে। ঠিক তাই। তাহলে এই দীর্ঘ আলোচনার শেষে সুপ্রিম কোর্টের এই রায়গুলোর মূল বার্তাটা কি দাঁড়ালো, যদি কয়েকটা পয়েন্টে বলতে হয়? অপরের শত্রু নয়, বরং পরিপূরক হতে পারে। আদালত দেখিয়েছে কিভাবে দুটোকেই একসাথে সম্মান করা যায়, একটাকে অন্যটার বিনিময় নয়। দ্বিতীয়টা কি? দ্বিতীয় বার্তা হল সমতার ধারণাটা খুব নুয়ান্সড। সমতা মানে সবার সাথে হুবহু একই রকম আচরণ করা নয়। যাদের ঐতিহাসিক বা সামাজিক কারণে বিশেষ সহায়তার প্রয়োজন, তাদের জন্য ইতিবাচক পদক্ষেপ বা অ্যাফার্মেটিভ অ্যাকশন নেওয়াটা সমতার নীতির বিরোধী নয়। বরং সেই নীতিকে আরও শক্তিশালী করে। একদম। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল এই অ্যাফার্মেটিভ অ্যাকশন বা ইতিবাচক পদক্ষেপ যেন অন্যায় সুবিধায় পরিণত না হয়। সংরক্ষণের মূল উদ্দেশ্য হল একটা লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগের ক্ষেত্র তৈরি করা, কাউকে দ্বৈত সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করা নয়। এই রায় সেই লক্ষণ রেখাটা খুব স্পষ্টভাবে টেনে দিয়েছে। নিঃসন্দেহে এই রায়গুলো পুরো প্রক্রিয়ায় একটা দারুণ স্বচ্ছতা আর স্পষ্টতা এনেছে। আশা করা যায় সরকারি চাকরি নিয়ে যে দীর্ঘদিনের বিভ্রান্তি আর আইনি লড়াই, তা অনেকটাই কমে আসবে। সেটাই প্রত্যাশা। একটা স্বচ্ছ, নিয়মনিষ্ঠ এবং অনুমানযোগ্য প্রক্রিয়া সব পক্ষের জন্যই মঙ্গলজনক। এটা প্রার্থীদের আস্থা বাড়াতেও সাহায্য করবে। আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই রায়গুলো পদ্ধতিগতভাবে মেধা এবং সংরক্ষণের জন্য দুটি পরিষ্কার লেন তৈরি করে দিয়েছে। এতে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চয়ই বাড়বে, কিন্তু যে সামাজিক অন্তর্ভুক্তি বা সোশ্যাল ইনক্লুশনের বৃহত্তর লক্ষ্য নিয়ে সংরক্ষণ নীতির জন্ম হয়েছিল, সেই লক্ষ্যের ওপর এই